আপনি হেঁটে ঘুরেন না ব্যানারটা পিছনে গেল কেন ব্যানারটা শুনে হল না আস্তে ব্যানার পিছু দেন না কোন দিকটা ঘুরবেন ওই মাথাটা বন্ধ করতে হবে কথা কই না আপনার কোনো কথা কই না আরে এদিকে তাকান আপনার কথা কই না এরম হইব বড় এরম হইব আপনি কন্ট্রোল করতে পারবেন না بسم الله الرحمن الرحيم إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود من ورائهم محيط بل هو قرآن Mama
ধন্যবাদ সবাইকে। জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ নুরিয়া, এবারে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব সাদেক আহমদের সদস্য সচিব, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব জনাব সাদেক বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক খানকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, সদস্য জেলা সংসদ কুমিল্লা। বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল ইসলাম, সম্মানিত সদস্য বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ। আলহাজ নুরুল ইসলাম, সম্মানিত সদস্য কেন্দ্রীয় কমান্ড। বীর মুক্তিযোদ্ধাদেরকে একত্রিত করেছেন, ওনার কাছে লাখ লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। অনেকে অসুস্থ আছেন, অনেকে বাইরে আসছেন, বাইরে বসে আছেন, সুস্থতার কারণে এখানে আসতে পারতেছেন না। তো আমি বক্তব্য দেব না, আমার নেতারা বক্তব্য দেবো, ওনাদের বক্তব্য শুনবেন। বিশেষ করে ৭১-এ রমণগঞ্জে যারা শহীদ হয়েছেন, যারা এই পর্যন্ত মিটিংয়ের আগ পর্যন্ত যারা আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে নিয়ে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদেরকে শপথ করে দিয়ে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে এই আশাবাদ ব্যক্ত করে আমি আল্লাহর কাছে শুকর আদায় করছি। সম্মানিত বীর মুক্তিযোদ্ধা ভাইরা, আমার মনে হয় আমরা জাতীয় পতাকার সময় যে সময় দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়েছি, একবার যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য এক মিনিটের জন্য সবাই দাঁড়িয়ে সুখ পালন করার জন্য আমি অনুরোধ করছি। সবার পক্ষ থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়, ওনাকে আমাদের মুক্ত সংসদের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর মঞ্চে উপস্থিত আমার সম্মানিত নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ভাইরা, আমি চিন্তা করেছিলাম সামনের সারিতে যারা জনাব তাজুল ইসলাম, সদস্য সদর দক্ষিণ উপজেলা। বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, একটু দ্রুত আসতে হবে, এরপরে মঞ্চের কাছাকাছি চলে আসবেন। বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুল আলম, আহ্বায়ক। আমরা এই দেশ এবং এই পতাকা পেয়েছি, জরুরি কাজ থাকার কারণে আমি এসেছি। আমি আসলে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ আপনাদের সামনে শুধু আপনাদের কথাই শুনেছি, আসলে আমার বা দেখার সেই সুযোগ হয়নি। একটি বিষয়, যেহেতু আমি এডিসি রেভিনিউ হিসেবে আমি আছি, আপনার হাট বাজার ইজারার যে টাকাটা 4% টাকা, সেটা নিয়ম অনুযায়ী আপনার জমা হওয়ার কথা। কারণ এখানে আপনার কয়েকটা ভাগ আছে, একটা যাবে আপনার ইউনিয়ন পরিষদে, একটা যাবে আপনার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে। তো সেই ভাগটা আছে, যদি কোনো উপজেলায় কোনোটা না হয়, জাস্ট আমাকে আমার অবশ্যই দেওয়া লাগবে না, আমার হোয়াটসঅ্যাপ একটু দিয়ে দিতে হয়, কারণ ম্যাক্সিমাম আপনাদের অনেকের সাথে আমার যোগাযোগ আছে। তো আমরা চেষ্টা করব, তো সেটি হলো অবশ্যই সেটি মানে জমা হতে হবে, না হলে সেটা আইনের ব্যত্যয়ই হবে। কারণ এটি নীতিমালায় স্পষ্ট করে বলা আছে যে সেটা আপনার 4% জমা হবে। তো যদি কোথাও কোনো ব্যত্যয় ঘটে আপনারা আমাকে জানাবেন, টাকা জমা হয়। আর একটি বিষয়, যে হাসপাতালে যে সিটের বা অন্যান্য দিক, যেহেতু আমাদের বৃহত্তর কুমিল্লা মুক্তিযোদ্ধা সংসদ, বৃহত্তর কুমিল্লা বলতে এখনকার বৃহত্তর কুমিল্লা নর্থ সাউথ, আগে আমরা বৃহত্তর কুমিল্লা সংসদ করছি শামপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা সদর, নর্থ। এখানে যারা আছেন তারা হয়তো জানেন, প্রথম শুরু করেছিলাম মুক্তিযোদ্ধার সংসদ, আমরা শুরু করেছিলাম ৭২ সালে, স্বাধীনতার পর। মুক্তিযোদ্ধার সংসদের যিনি মেকানিজম ছিলেন, যে সংসদ প্রতিষ্ঠা করার জন্য যিনি নিজে সবাইকে, সব এফএফদেরকে সংগঠিত করে সংসদের প্রতিষ্ঠা করার প্ল্যানিংটা দিয়েছিলেন, ফরমা দিয়েছিলেন, উনি ক্যাটাগরিটা, ক্রাইটেরিয়াটা দিয়েছিলেন। সের মধ্যেও এখানে আজকে যিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক জনাব নঈম জাহাঙ্গীর, এবং কুমিল্লার জামাল কবির বীর প্রতীক, আমরা হাবিবুল আলম বীর প্রতীক, আমরা একটা মেজর হায়দারকে নিয়ে এই গাংসর আমরা কামাল বোর্ডিংয়ে বসে এই প্ল্যানিংটা আমরা করেছিলাম। সেদিন লোক নাই, এখন আরেকজন দেশ থেকে চলে গেছে, এ দুজন ছিল। আমার মনে আছে উনি যখন প্রথম প্রধানমন্ত্রী হয়
তখন মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান কাম প্রতিমন্ত্রী করেছিলেন একটা লোকের, সেটা কুমিল্লা, আমি নাম বলবো না, আপনারা জানেন। সে একদিনে এক চেকে সে 50 লক্ষ টাকা উইথড্র করেছে, এক চেকে। উনি উইথড্র করে এদিকে কুমিল্লা আসছে। কুমিল্লা থেকে যাওয়ার আগে ওনার মন্ত্রিত্বটা নাই, ওনার মন্ত্রিত্বটা বেগম খালেদা জিয়া এত বলিষ্ঠ মানুষ খাইয়ে ফেলছে, আর যাইয়া আর মন্ত্রীর চেয়ারে বসতে পারে না। সেই খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের জন্য অকৃত্রিম ভালোবাসা ওনার। এরপরে একজন চলে গেছে শেখ হাসিনা, উনি যা করছেন, উনি আজকে চলে গেছেন, এই করছেন, এই করছেন দেশে, যাই হোক, কিন্তু মুক্তিযোদ্ধাদের কাছে উনি অসহায় নয়, মুক্তিযোদ্ধাদের কাছে উনি লাঞ্ছিত নয়, মুক্তিযোদ্ধাদের কাছে উনি অসম্মানিত নয়। কিন্তু আমরা এই ব্যাপারে আমরা কিছু বলতে পারি না। কে সরকারে আসলো, হ্যাঁ শর্ট করতেছি, তুমি আমার রিমাইন্ডার দেওয়ার আগে শর্ট করতে কিছু কথা তোমাদেরকে বলতে হবে। তুমি যেহেতু জেলা কমিটি, এখানে কেন্দ্রীয় কমিটি আছে, আমরা 5ই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধাদের উপরে অন্যায়, মুক্তিযোদ্ধাদের উপরে যে অবিচার হয়েছে, সেই অবিচারের বিচার আমি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল জেলা কমান্ডকে দিলাম। আপনি প্রতিবাদ করেন। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে বলতেছে আজ জায়গা, কে বলতেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে এক ছাত্র শিক্ষার্থী গোলাম কায়েদে আজমের জন্মদিন পালন করতেছে। কোথায় করতেছে? বাংলাদেশের রাজধানী এই প্রেস ক্লাবে। মুক্তিযোদ্ধাদেরকে অপমান করতেছে, অপমান করতেছে। বীরশ্রেষ্ঠ প্রত্যেকের স্টেশন ভেঙে ফেলছে, সেক্টর কমান্ডার সবাই স্টেশন ভেঙে ফেলছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে। সেখানে জিয়র রহমান সাহেব ছবি ছিল, সেটা ভেঙে ফেলছে। সেখানে বঙ্গবন্ধু ছবি ছিল, সেটা ভেঙে ফেলছে। বঙ্গবন্ধু বা জিয়র রহমান যদি না থাকে তাহলে দেশের স্বাধীনতা থাকে না, দেশের যুদ্ধ থাকে না। তাহলে আমরা কিভাবে এই মুক্তিযোদ্ধারা এই সম্মান নিয়ে বাঁচব? আমরা এই বিভিন্ন স্তরে আপনারা প্রতিবাদ করেন। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ছিল না, এখন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল হয়েছে, আমাদের একটা শক্তি হয়েছে। আমরা শক্তি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ব্যানারে আমরা মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখবো এবং মুক্তিযোদ্ধারা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ডাক দিলে আমরা সবাই ঢাকা যাইয়া আমাদের হারানো অস্তিত্ব আমরা ফিরিয়ে আনার চেষ্টা করব। অধ্যকার সভায় আসার জন্য আমি আপনাদের কাছে জেলা কমান্ডের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করে আপনাদেরকে সশস্ত্র সালাম জানাচ্ছি। ওনারা যেন এই ধরনের আর কোনো রকম কোনো মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মুক্তিযোদ্ধার সম্পদ কেউ অবৈধভাবে বিক্রি করুক, এটা আমরা চাই না। আমাদের বন্ধু বলেছেন যে উনার থেকে জোরপূর্বক এই কমান্ড আওয়ামী লীগের এমপি সংসদ সদস্য 6 এবং মন্ত্রীরা জোরপূর্বক রেজিস্ট্রি করে নিয়েছেন। কিন্তু আমরা আশা করেছিলাম সেই বন্ধুর কাছে যে অদ্যাবধি উনি একটা মামলা করে সেই দলিলটা বাতিল করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সকে মুক্ত করে দেন। কিন্তু অদ্যাবধি আমাদের সেই বন্ধু শফিউল আহমদ বাবুল সাহেব এখন পর্যন্ত মামলা করেও নাই এবং আমাদের সম্পদটা আমাদের মুক্তিযোদ্ধাদের ফেরতও আনে দেন। তারা আছেন রণাঙ্গনের সাথীরা। আমি অনেক কথাই এখানে আজকে শুনছি, অনেক আমার অভিজ্ঞতা হয়েছে। আমি 2টা কথাই বলে চলে যাচ্ছি, কারণ আরও মূল্যবান কথা বলবেন। আজকে আমাদের কথা আপনারা শোনার জন্য আসেন নাই। আজকে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্মানিত আহ্বায়ক, সদস্য সচিব, ওনারা আপনাদেরকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য দিবেন। আমি 2টা কথাই বলবো। একটা হইল, আমাদের মুক্তিযোদ্ধারা যে বয়স হয়ে গেছে, আমাদের চিকিৎসার ব্যবস্থাটা ভালোভাবে করার জন্য একটু ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দের কাছে আবেদন করব। আর
একটা হলো সবচেয়ে বড় যেটা আমার, আপনাদের অসুবিধার কথা বলতে পারতেন না, সে অবস্থা উত্তরণ রাষ্ট্রীয়ভাবে হয়েছে কারণে আপনারা আজকে সভাপতি হতে পারছেন। এই অবস্থানটা ধরে রাখার জন্য সামাজিকভাবে আপনাদের অনেক দায়িত্ব, আমাদেরও দায়িত্ব আছে। আজকে সামনে ভোট আছে। বীর মুক্তিযোদ্ধা জনাব জহিরুল হক দুলাল। সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশ্ব কমিটি এই অনুষ্ঠানটি আয়োজন করেছে। আমি জানি আপনারা দূর দূরান্ত থেকে এসছেন, আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটা সহ্য করতে হবে। আমরা সবাই যদি বক্তব্য শর্ট করে এই মিটিংয়ের তো কেড়ে নেয়। আমরা যখন গলায় মালা দিয়ে ঘুরেছে তখনও চুপ করেছিলেন, আর আজকে যখন আমরা একত্রিত হয়েছি, আমরা যখন আজকে আমাদের সংকল্পটি ব্যক্ত করার সময় এসছে, তখন সবাই বলছেন শেষ করেন তাড়াতাড়ি। একটা দিন একটা সময় মুক্তিযুদ্ধ অসহ্য, সে অসহ্য ক্লান্তি হওয়ার আগে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। করবার জন্য প্রথমে বক্তব্য প্রদান করবেন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জামান নুরুল বাশার, আহ্বায়ক ঢাকা মহানগর। সভাপতি উপস্থিত, ঢাকা মহানগর থেকে আগত নেতৃবৃন্দ এবং কুমিল্লা সমস্ত থানা আগত মুক্তিযোদ্ধার নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম। ব্যাপারটা আপনাদের একটা মনোবেদনার কারণ, এবং আমি এই আপনাদের সাথে একই মনোবেদনা পোষণ করি, কিন্তু যে জিনিসটা আমাদেরকে সাহসের সাথে এবং এগিয়ে আসতে হবে, কারণ এই ভুয়া ঢুকে পড়ার কারণে যারা এই ভুয়া ঢুকিয়েছে এবং সহযোগিতা করেছে, তারা আসলে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাকে বঞ্চিত করেছে, এবং এই বঞ্চনার হাত থেকে রক্ষা পেতে গেলে একটা কাজ করতেই হবে, সেটা হচ্ছে যারা করেছে তাদেরকে ঘৃণা করতে হবে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, সাথে সাথে যারা আমাদের আশেপাশে ভুয়া হিসাবে ঢুকেছে তাদের বিরুদ্ধে যথাযথ জায়গায় অভিযোগ করতে হবে সাহসের সাথে। এবং সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের বিপ্লবী আহ্বায়ক জনাব নঈম জাহাঙ্গীর, আজকের এই অনুষ্ঠানে এই 71 ঘাতক দালাল কমিটির সভাপতি, চেষ্টা কিন্তু আমরা সবাই মুক্তিযোদ্ধারা কম করে নাই। যুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত ক্ষতিগ্রস্ত একটাই গোষ্ঠী মুক্তিযোদ্ধারা, অপমানিত একটাই গোষ্ঠী মুক্তিযোদ্ধারা, অসম্মানিত একটাই গোষ্ঠী তাও মুক্তিযোদ্ধারা। শুধু তো আর ভাই কাউকে, আমরা যে দায়িত্ব নিয়ে এসেছি এবং যে দায়িত্ব আপনাদের কাছে আমরা হস্তান্তর করেছি, আমাদের উদ্দেশ্য একটাই, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মুক্তিযোদ্ধাদের প্রাণপ্রিয় সংগঠন। মুক্তিযোদ্ধাদের মধ্যে 70-80 জনের ওপরে মুক্তিযোদ্ধা সংসদ ছাড়া আর কোনো সংগঠন করতে রাজি না। আমরা এত বছর পর আসার পরেও বাংলাদেশের এই 2017 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট সরকার পলাতক হওয়ার পূর্বে পর্যন্ত মুক্তিযোদ্ধা সংসদ মুক্তিযোদ্ধা হাতে ছিল না। ইউনিট কমান্ড ছিল জেলা প্রশাসকের হাতে, থানা কমান্ড ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীন। হ্যাঁ, নির্বাচিত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন, যিনি নেতৃত্বে থাকার সময় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম মুক্তিযোদ্ধা সংসদ থেকে 22 জনকে নমিনেশন দিয়েছিল, 18 জন এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল। সেই সময় ইচ্ছা করলে নঈম জাহাঙ্গীর আমাদের সকলের সামনে রাষ্ট্রপতি বলেছিল যুব মন্ত্রণালয়ে দায়িত্ব নাও তুমি নঈম। উনি হেসে বলেছিলেন স্যার আপনার গাঠি টানবে জেনারেল শিশু ভাইরা, আমরা কেন টানবো?
উনার ক্যাবিনেটের 18 জন এমপি হয়ে গেলেন, উনি কিন্তু যায় নাই, কখনো নিজের আদর্শ বিক্রি করে নাই। 2 বার ভোট হয়েছে, 2 বারই সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন, বহিষ্কৃত হয়েছেন। খুনি এরশাদের সাথে আপোষ করে নাই। সেই সময়টা ছিল মুক্তিযোদ্ধা সংসদের সবচেয়ে গর্বের সময়। সেদিন একজন মুক্তিযোদ্ধার ফাঁসি হয়েছিল, গোলাম মোস্তফা। মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান ছিলেন যুদ্ধকালীন 7 নম্বর সেক্টর কমান্ডার গাজী নুরুজ্জামান বীর উত্তম, আর সেক্রেটারি জেনারেল ছিলেন আজকের নঈম জাহাঙ্গীর। ডিপ্টি সেক্রেটারি জেনারেল ছিলেন আজকে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মুস্তাফিজুর রহমান সাহেব, তাকে ফোন করলেন গাজী নুরুজ্জামান বীর উত্তম, ফোনে 2 দিন পায় নাই। 3য় দিন যখন পেলেন, তিনি বললেন মুস্তাফিজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাও কেমন ভাবে। বললো স্যার কি ভুল হয়েছে? বলে 2 দিন ফোন করেছি, তোমাকে আমি পাই নাই, টেবিলে ছিল না। বলে স্যার কেন ফোন করেছেন বলেন স্যার? বলে যে তুমি তো জানো জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি দেশের রাষ্ট্রপ্রধান। আমিও 71 সালে যুদ্ধ করেছিলাম, আমি মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি সংসদের চেয়ারম্যান। এই অবস্থায় যত অপরাধী করুক ওই মুক্তিযোদ্ধার ফাঁসি হবে না, 24 ঘন্টার মধ্যে তার ফাঁসি মওকুফ করতে হবে। দেখা গেল 5400 ইউনিয়ন কমিটি হয়ে গেছে। আমরা তো দুর্বল না, বিএনপি আওয়ামী লীগ জামাতের থেকে আমাদের সংগঠন কোনো অংশে দুর্বল না বন্ধুরা, লোকবল থেকে না। আর আমাদের মতো প্রায় 644 অফিস আছে, আমাদের 3 তলা ভবন আছে, আয়ের জায়গাও আছে, কিন্তু আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। এই যে সরকার পরিবর্তনের পরে এই মুক্তিযোদ্ধা সংসদের তালা খুলতে 10 মাস চেষ্টা করেছে ফারুক আজম বীর প্রতীক। তারপরে কারা দায়িত্ব নেবে? আমরা রাজি হলাম এই কারণে যে হতদরিদ্র অবস্থা, সেখান থেকে অন্তত পক্ষে একটুখানি যদি আমাদের সম্মান পুনরুদ্ধার করতে পারি, সেটার জন্য এই প্ল্যাটফর্ম আমরা আজকে একত্রিত হয়েছি। আমরা বিশ্বাস করি আমরা 71 যুদ্ধ করেছিলাম কোনো লোভে না বন্ধুরা, পিতা মাতাকে না বলে সেই সময়ে জীবন দেওয়া নেওয়ার যুদ্ধে আমরা সম্পৃক্ত হয়েছিলাম। আমরা এই অস্ত্র ধরা বাংলাদেশ স্বাধীন করো সেই স্লোগান দিতে দিতে মনের অজান্তেই তারুণ্যের ধর্ম অনুযায়ী বিদ্রোহ করেছিলাম। জীবনের শেষ প্রান্তে আমাদের, কিন্তু আমাদের দুঃখ অনেক, ব্যথা অনেক, আমাদের কৃতিত্ব অনেক, স্বপ্ন অনেক। আমি আপনাদের যে কথাটা বলার জন্য প্রথমেই বলবো, আমরা মুক্তিযোদ্ধা সংসদ যারা করছি, ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে কখনো আমরা অ্যালাউ করব না, ভুয়া মুক্তিযোদ্ধাদের কখনো স্বীকৃতি দিব না। আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দেওয়ার জন্য এখানে আসিনি। আমরা যদি থাকি, ভুয়া মুক্তিযোদ্ধারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার তালিকা থেকে অবশ্যই বিতাড়িত হবে, তাদের কোনো স্থান হবে না। বন্ধুগণ, যে কথাটা আমাদের বলা দরকার, 71 সালের যে একটা যুদ্ধ ছিল, মুখোমুখি যুদ্ধ ছিল, পাক হানাদার বাহিনী রাজাকার আলবদরদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম। সমগ্র জাতি আমার সঙ্গে ছিল। এটা কোনো খেলনা ছিল না, জীবন মৃত্যুর খেলা ছিল, জীবন মৃত্যুর বাজি ছিল। এটা কোনো ভাষণ ছিল না, এটা কোনো পল্টন বা সরার্জনের ভাষণ ছিল না, এটা কোনো টেবিলে বসে আলোচনার বিষয় ছিল না। জীবন মৃত্যুর বাজি ধরার একটা সর্বশেষ কাজটি আমরা করেছিলাম। আমরা জিতেছি ওদের হত্যা করি, আমরা জিতেছি ওদের পরাজিত করি। সেদিন যদি আমাদের হত্যা করতে পারত, ওরাই জিতত। কিন্তু দুর্ভাগ্য হল, বাংলাদেশের ইতিহাসে যা লেখা হয়েছে সেই কথা লেখা হয় না। একটা কথা সবসময় জানিয়ে রাখেন, 71-এর যুদ্ধটা ছিল জনযুদ্ধ। জনযুদ্ধ ছিল, সমগ্র জাতি এখানে অংশগ্রহণ করেছিল এবং ক্ষতি হয়েছে জনগণের। সবচেয়ে বেশি জনগণের সর্বনাশ হয়েছে, কিন্তু দুর্ভাগ্য বিজয়ের গৌরব তাদের কাছে আসে নাই, বিজয়ের মালা তাদের মনে কখনো পূরণ হয় নাই, বাংলাদেশের ইতিহাসে তাদের নাম নাই। আমরা কয়েকজন মুক্তিযোদ্ধা হয়তো বীর প্রতীক, বীর উত্তম পেয়েছি। এই যে জনগণ ত্যাগ স্বীকার করলো, সর্বস্ব দিল, মা বোন ইজ্জত দিল, হত্যার শিকার হলো, তাদের জন্য আমরা কি দিতে পেরেছি বলেন? কোনো সরকারি দেয়নি। একটা কথা সবসময় মনে রাখবেন, 71-এর মুক্তিযোদ্ধারা ছিল জনগণের সন্তান, তাদের অগ্রণী বাহিনী।
তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা তো বাঁচতে পারতাম না। জনগণ যেদিন এই যুদ্ধের স্বীকৃতি এবং গৌরব পাবে, জনগণ যেদিন এই যুদ্ধের পাওনাটা বুঝে দিতে পারবে, সেদিন মুক্তিযোদ্ধাদের আজকের অবস্থায় আসতে হবে না। আমাদের দুর্ভাগ্য, যুদ্ধ আর জনগণকে, মুক্তিযুদ্ধ আর জনগণকে আলাদা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম নেই। আমরা মাত্র 20 টাকার মাসুলের মানুষ। 20,000 টাকার মাসুল দিলে আমরা সব ঠিক হয়ে যায়। এটা হলো আমাদের জাতির জন্য কলঙ্ক। 71 সালে সে সময় আমরা যুদ্ধ করেছিলাম কোনো কিছুর বিনিময় নয়, শুধু একটি আমরা স্বাধীনতা আনবো। আপনারা খেয়াল করে দেখেন, 54,000 বর্গ মাইল ছিল আমাদের প্রশস্ত হাতের মধ্যে। 5.5 আমাদের বিলীন করে দেওয়া হয়, মুছে দেওয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা টিকবে না। আমরা চাই আমাদের জীবদ্দশায় বাংলাদেশের সংবিধানে মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযোদ্ধাদের স্বীকৃতির কথা লেখা হোক। আমরা চাই মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান কোথায় হবে, ওসি সাহেবের পিছনে হবে না সচিবের উপর হবে, এটা নির্ধারণ করতে হবে। আমরা থাকি, মুক্তিযোদ্ধা যদি সংসদ যদি সংগঠিত থাকে, নিশ্চিত থাকেন আমরা আমাদের রাষ্ট্রীয় মর্যাদা ফিরিয়ে আনবো। ইতিহাসে মুক্তিযোদ্ধাদের স্থান হবে। এবং আমরা আরেকটা কাজ করব, আমরা যারা যুদ্ধ করেছি তাদের কথা কোথাও খুব কম লেখা আছে। আমরা 2টা প্রজেক্ট নেব। একটা প্রজেক্ট হলো মুক্তিযুদ্ধের ইতিহাস, মানওয়াট না, আপনি কোথায় যুদ্ধ করেছেন, কিভাবে গেছেন, কার বিরুদ্ধে লড়াই করেছেন, সমগ্র পরিবেশটা মুখে বলবেন। আমরা ওখানে একটা মাসিক বা সাপ্তাহিক একটা আমরা পত্রিকা বের করবো, সেখানে প্রত্যেক দৃষ্টিভিত্তিক তাদের কথাগুলো লিখে রাখবো। আমরা মরে যাচ্ছি, কেউ লিখবে না আমাদের কথা, কেউ বলবে না, আমরা আমাদের কথাই বলে যাব। আমরা যদি মুক্তিযোদ্ধা সংসদে থাকি, মুক্তিযুদ্ধের প্রতিটি মুক্তিযোদ্ধার বয়ান, তার কথাটা আমরা লিখে দিয়ে যাব, যাতে করে পরবর্তী ভবিষ্যৎ আপনার কথা, আমার কথা, সবার কথা বলতে পারে উনি এই কাজটি করেছেন, ওনার লক্ষ্যটা এই ছিল, জীবনটা এই কারণে দিতে গিয়েছিলেন, সেই বাজিতে জয়ী হয়েছি। মনে রাখেন, পৃথিবীর কোনো সব জাতি বাজি ধরে জিতে না জাতীয়ভাবে, আমরা জিতেছি। ইতিহাসে আরেকটি কথা মনে রাখেন, বিগত 100 বছরের মধ্যে একটা জাতি 2 বার স্বাধীন হয় নাই। আমরা 47 সালে স্বাধীন হয়েছিলাম, আমাদের অধিকার স্বীকার করে নেই। আমরা 71 সালে স্বাধীন হয়েছি, আবার জীবন দিয়েছি। বিগত 100 বছর ইতিহাসে দেখেন, কোনো জাতি এত গণ অভ্যুত্থান করে নাই। 69-এ গণ অভ্যুত্থান করেছে আমরা, এই ছাত্ররা। আমরা আবার 92-91 সালে গণ অভ্যুত্থান করেছি। আবার আমাদের সন্তান তুল্যরা 2024 সালে গণ অভ্যুত্থান করেছে। এত ত্যাগ, এত সাহস, এত গৌরব কোনোদিন কোনো জাতি সৃষ্টি করে যেতে পারে নাই। সেই জাতি আমরা হলাম পুরোধা, সেই জাতির হলাম আমরা জন্মদাতা, সেই জাতির আমরা শ্রেষ্ঠ সন্তান। আমাদের জায়গাটা কি থাকবে না? থাকতে হবে, আমাদের থাকাইতে হবে। বন্ধুগণ, আমি বেশি কথা বললাম, সাদেক খান কতগুলো কথা বলছে, সেই কথা যাচ্ছি না। আমি আরেকটি কথা বলবো, আমরা যারা মুক্তিযোদ্ধা সংসদ করি, কতগুলো কথা, এখানে ভুয়া মুক্তিযোদ্ধা আসে, কিভাবে বের করবেন? আমি আপনাদের একটা কথা বলবো, ভুয়া আপনারা যখন সংসদের কমিটি করেন, কোন তালিকায় কি আছে না আছে এগুলো খুঁজেন, তালিকা খুঁজেন না। তালিকা খুললে আরে 3 লক্ষ বা 2.5 লক্ষ পাবেন। যে আপনার সঙ্গে যুদ্ধ করেছে তাকে চিনেন, যার সঙ্গে আপনি যুদ্ধ করেছেন তাকে চিনেন, তাকে নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ করেন। কারণ ওই তালিকা দেখতে গেলে শতকরা 60 ভাগ ভুয়া পাবেন, 70 ভাগ ভুয়া পাবেন। ওই তালিকা আপনারা কখনো দেখতে যাবেন না।